আমার একবারে দম বের হয়ে আসতেছিল ঠিক তখনটাতে, কিন্তু কোনো কান্না করতে পারতেছিলাম না। কান্না করলেই থাপ্পড় খেতাম। আমার এই পাশগুলো ফুলে গিয়েছিল। আসলে আন্দোলনের জড়ানোটা হচ্ছে আন্দোলন যখন থেকে শুরু হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা বড় ভাইরা আছেন, সিনিয়র ভাইরা যারা লাইব্রেরিতে পড়াশোনা করেন, তারাই প্রকৃতপক্ষে আন্দোলনটা শুরু করেছিলেন আর কি, জুলাই মাসের একদম শুরুর দিকে। তো তাদের নেতৃত্বেই মূলত আন্দোলনে যোগদান করা। তো যখন হচ্ছে 14 তারিখ আন্দোলনটা একটু কঠিন মাত্রা রূপ নেয়। 14 তারিখে প্রশাসন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টরাল টিম আছে তাদের চাপের মুখে আমাদের যে আগের সমন্বয়ক প্যানেল ছিল তারা সবাই পদত্যাগ করে। তো সেই দিন আবার আমাদের যে বিশ্ববিদ্যালয়ের গেট ছিল সেটাকে তালা মারা দেওয়া হয়। সেই তালা ভেঙে আমাদের সবাই, আমি সহ যারা ছিলাম বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, তালা ভেঙে আমরা শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন তাদের মিছিলের সামনে আমরা একত্রিত হই। তো ঠিক তখন থেকে মূলত আগের কমিটি যখন ভেঙে যায় তখন নতুন একটা কমিটি হওয়ার জন্য আমাদেরকে ডাকা হয়। যারা হতে ইচ্ছুক তাদেরকে নিয়ে নতুন করে কমিটি তৈরি করা হবে। তো তো সেই ডাকার পরে যখন একটা আলোচনা সভা হয়, সেই আলোচনা সভা থেকে আমরা নির্ধারণ করলাম যে আমরা হচ্ছে পুরান ঢাকাতে 2টা জায়গাতে ব্লক করব। সেক্ষেত্রে 2টা জায়গাতে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের 2টা টিম থাকা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা সিক্রেট, তো আমরা চিন্তা করেছিলাম যে পুরান ঢাকাতে আমরা 2টা জায়গাতে ব্লক করতে হবে, কারণ ঢাকা ব্লক যেটা আমরা টোটাল ব্লক, বাংলা ব্লক যেটাকে বলেছিলাম, বাংলা ব্লকটা সফল করার জন্য আমরা 2টা জায়গায় ব্লক করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের 2টা নেতৃত্ব প্রয়োজন। তো 2টা নেতৃত্ব আমরা গঠন করলাম, কিন্তু সেটাকে আমরা সিক্রেট রাখলাম। কারণ হচ্ছে এর আগের কমিটিটা তাদের নাম জানতো বলে প্রশাসন তাদেরকে বাধা দিতে পেরেছে ডেকে। তো সেক্ষেত্রে আমরা যে কমিটিটা গঠন করেছিলাম, 14 জনের একটা কমিটি ছিল। সেখানে আমরা 2জনের নামই প্রকাশ করেছিলাম, যে একজন ছিল প্রধান সমন্বয়ক আর একজন সহ সমন্বয়ক। এখন প্রধান সমন্বয়ক আর সহ সমন্বয়ক যিনি ছিলেন তার নামটাই আমরা শুধু ঘোষণা করেছিলাম। বাকি 12জনের তালিকাটা আমরা ঘোষণা করিনি। 12জন, 6জন করে 2টা ভাগই ছিল। তো যখন আন্দোলনটা 15 তারিখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এসে মিলিত হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আমাদের উপর অ্যাটাক করে। তো ছাত্রলীগের অ্যাটাকের সময় আমাদের ভিসি চত্বরে যখন আমাদের মেয়েরা ছিল, স্বভাবতই মেয়েরা অত বেশি দৌড়াতে পারে না। তো যখন তারা অ্যাটাক করে তখন আমাদের অধিকাংশ ছেলেরাই এক পাশে হয়ে গেছিলো, কিন্তু মেয়েরা আর এ পাশ থেকে সরতে পারছিল না। সেক্ষেত্রে আমরা এখানে 7 থেকে 8জন বা 10জন হবে সর্বোচ্চ আমরা ছেলেরা ছিলাম। তো 2টা, আপনারা সবাই ভিডিওতে দেখেছেন, 2টা লাল বাসের মাঝখানে আমাদের রেখে তারা 2 পাশে আমাদেরকে পিটিয়েছে ছাত্রলীগ, এবং উপর দিয়ে ঢিল মেরেছে। আমরা অনেকেই তাদেরকে বারবার অনুরোধ করছিলাম যে আমরা আসলে সহিংস কোনো আন্দোলন করছি না, আমাদেরকে এভাবে মারবেন না, কিন্তু তারা আমাদের কোনো কথা শুনছিল না, আমাদেরকে মারছিল। ওইখানেই আপনারা দেখবেন যে অনেক জুতো, অনেক রক্ত পড়েছিল, আমাদের অনেক ভাই সেখানে আহত অবস্থায় পড়েছিল সেখানে। তো সেই জায়গাটা থেকে আমাদের মেয়েদেরকে প্রোটেক্ট করতে গিয়ে মেয়েদেরকে আমরা ডান পাশে রেখেছিলাম, দুঃখিত, আমরা বাম পাশে রেখেছিলাম, আর আমরা ছিলাম ডান পাশে। আর ছাত্রলীগ আমাদেরকে ডান পাশে মেরেছিল। তো আমার এই ডান পাশ অনেক জায়গাতে ফ্র্যাকচার ছিল, এই ডান হাত আমার ভাঙা ছিল। ডান হাতের এই জায়গাতে দেখা যাচ্ছে এখনও একটা চিহ্ন। আর এই জায়গাতে আমার 3টা জায়গাতে ফ্র্যাকচার ছিল। এই জায়গাটা, এই হাতটা আমার প্লাস্টার করা হয় পরবর্তীতে। তো গুরুতরভাবে আহত হই। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেটে এসে পৌঁছাই তখন বেশিক্ষণ আর হাঁটতে পারছিলাম না, সেখানে শুয়ে পড়ে গেছিলাম। সেখান থেকে আমাদেরই একজন সমন্বয়ক, আমাদের বোন স্বর্ণা, সে আমাকে হচ্ছে সেখান থেকে ন্যাশনাল মেডিকেলে নিয়ে আসে। ঢাকা মেডিকেলে নিয়ে জানি কারণ ছাত্রলীগ, আমরা তখনই শুনতে পেরেছিলাম যে ছাত্রলীগ ঢাকা মেডিকেলেও আক্রমণ করেছিল জরুরি বিভাগে, সেই কারণে সে ঢাকা মেডিকেলে আমাকে নিয়ে জানি। তো সে ন্যাশনালে নিয়ে গেছিল আমাকে। ন্যাশনালে চিকিৎসাধীন অবস্থায় আমি শুনতে পেরেছি যে আমাদের প্রায় সেখানে 25 জন প্লাস আহত হয়েছে এবং 4জন গুরুতরভাবে আহত হয়েছিল। সেখানে সেখান থেকে ফেরার পরে মূলত আমাদের যেই সমন্বয় প্যানেলটা ছিল সেটা 16 তারিখ পর্যন্ত রান করে। 16 তারিখ হচ্ছে যখন আমরা আন্দোলনটা শুরু করেছিলাম, সেটা সবচেয়ে বড় একটা আন্দোলন ছিল আমাদের। ছাত্রলীগের বিপক্ষে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছিল, অধিক সংখ্যক শিক্ষার্থী ছিল, এবং সবাই লাঠিসোঁটা হাতে ছাত্রলীগদের প্রতিরোধ করার জন্যই নেমেছিল। তো সেই জায়গাতে যুবলীগ আমাদের কোর্টের একটা ছোট রাস্তা দিয়ে
এসে আমাদের উপর অ্যাটাক করেছিল, গুলি করেছিল সরাসরি। আমাদের 4 জন গুলিবিদ্ধ হয়। একজনের কথা না বললেই নয়, অনিক। সেই ছেলেটার একদিক দিয়ে গুলি হয়ে আরেক দিক দিয়ে বের হয়ে গেছিল। খুবই অসুস্থ ছিল সে। আমরা 2 দিন পর্যন্ত তার অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল, 2 দিন পর্যন্ত আমরা বলতেও পারিনি যে তার অবস্থা আসলে উন্নতির দিকে যাবে নাকি আরও অবনতি হবে। এত বাজে অবস্থা ছিল। ঠিক তখন আমাদের যে প্রধান 2 জন সমন্বয়ক ছিল, সেই 2 জন সমন্বয়ক সহ বাকি সমন্বয়করা পদত্যাগ করে। তো সেই ক্ষেত্রে আন্দোলনটা রান করানোর জন্য প্রকৃতপক্ষে সেই জায়গা থেকেই আমাকে লাইমলাইটে আসতে হয়। আমি, মাসুদ রানা এবং ইভান, আমরা 3 জন মোটামুটি সেই আন্দোলনকে সেখান থেকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাই। ভাঙা হাত নিয়ে নেমেছিলাম 16 তারিখে। 17 তারিখে নেমে আমরা প্রশাসনের কাছে 6 দফা দাবি জানিয়েছি, যেটা ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ যারা আহত হয়েছে এ পর্যন্ত আহতদের চিকিৎসা দিবে। আমাদের মেসে হামলা হয়েছিল, আমাদের মেসে ছাত্রলীগ হামলা করেছিল এবং পুলিশের বাহিনী মেসে মেসে গিয়ে হামলা করছিল। আমরা মেসে নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম। আমাদের ছাত্রী হল যাতে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে এটা বন্ধ না হয় সেই কারণে প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছিলাম। এবং অসুস্থ যারা হয়েছে তাদের চিকিৎসার জন্য আমরা দাবি জানিয়েছিলাম। তো ওই দিন আমাদের হলের যে দাবিটা সেটা পূরণ হয়েছিল, হল বন্ধের দাবিটা সেটা নাকচ করা হয়েছিল। আমরা এর মধ্যে জানি সবাই যে আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আপনাকে আসলে কবে ধরে নিয়ে যাওয়া হয়? আমাকে আসলে 19 তারিখ বেলা 11:30 আমাকে ধরে নিয়ে গিয়েছিল। আচ্ছা, কারা ধরে নিয়ে গিয়েছিল এবং তারা কি পোশাকে ছিলেন সেটা কি আপনি বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই তারা ডিবি ছিল। যদি বলতে হয় তাহলে লালবাগ জোনের যে এডিসি বদরুল সহ ওই বাহিনী তো ছিলই, পুলিশ বাহিনী। তো তারা আমাদের ঘেরাও করে রেখেছিল। ঘেরাও করে রেখে সম্ভবত ক্যাম্পাসের ভিতর থেকে আমরা পরবর্তীতে জেনে পেরেছি যে ক্যাম্পাসের ভিতর থেকে নিউজ দিয়েছে আমাদের ব্যাপারে যে তারা এখানে করছে, তাদেরকে নিয়ে যান বা এটা আপনারা দূর করুন। তো ডিবি এসেছিল আর কি, ডিবি পোশাকে এসেছিল এবং 5টা তাদের গাড়ি নিয়ে এসেছিল। এসে শুধুমাত্র আমাকেই ধরে নিয়ে গেছিলো সেখান থেকে। আচ্ছা, তারা আসলে কি বলেছেন, কেন আপনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে? আমি আসলে তাদের মোটিভটা তখনই বুঝতে পেরেছিলাম যখন আমাকে ধরে গাড়িতে উঠিয়েছিল। তখন খুব বাজেভাবে বকতে আর মারতে বলছিল যে তোরা আন্দোলন করছিস, গালি দিয়ে তোরা আন্দোলন করছিস, তোদেরকে এই ক্ষমতা দিল কে যে তোরা সরকারের বিরুদ্ধে গিয়ে তোরা কথা বলছিস। আমার মনে হচ্ছে এই কারণেই আপনাকে আসলে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আমাকে আসলে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়েছিল। আপনি ওখানেই ছিলেন? কতদিন ছিলেন ওখানে? 19 তারিখ নিয়ে গিয়েছিল আর 23 তারিখে আমাকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়। আচ্ছা, আপনার শরীর দেখে আসলে বোঝা যাচ্ছে যে আপনাকে টর্চার করা হয়েছিল। আসলে কি ধরনের টর্চার করা হয়েছে? এটা আমার জীবনের সবচেয়ে তিক্ত একটি অভিজ্ঞতা। আসলে শুরু থেকে যদি বলতে হয়, যখন আমাকে ডিবির গাড়িতে ওঠানো হয়েছিল এবং বারবার আমার এই পাশে ও পাশে ঘুষি মারছিল এবং আমার এই হাতটা ভাঙা ছিল, আমি ঝুলিয়ে রাখতাম, প্লাস্টার তখন খুলে ফেলেছিলাম, ঝুলিয়ে রাখতাম। এই হাতে না মেরে এদিকে ঘুষি মারছিল, এদিকে ঘুষি মারছিল, লাঠি দিয়ে খোঁচা মারছিল তাদের হাতের, এবং আমার এইদিকে জোরে জোরে চাপ দিয়ে ধরছিল। আমি ভেবেছিলাম যে এই যে টর্চারটা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আসতে আসতে যেই টর্চারটা করছিল, এই টর্চারটা আমি যতটুকু ভাবছিলাম যে এই টর্চারটা এত বেশি যে আমি ভাবছিলাম এটাই তাদের মনে হয় টর্চার, এর চেয়ে বেশি আর হতে পারে না। আসলে সব ধারণা আমার নাশাত করে দেয় তারা। যখন ডিবি কার্যালয়ের মূল ভবনের নিচতলা আমি পৌঁছাই, তখন আমার চোখে কাপড় বেঁধে দেয় তারা, একটা কালো কাপড়। তারপরে আমাকে এক জায়গায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায় সেটা আমি বলতে পারবো না, আমি দেখিনি। সেখানে নিয়ে গিয়ে শুরুতে একটা চেয়ারে বসায়, তারপরে কাপড় চোপড় সব খুলে দেয়, উপরে আরও 2 লেয়ার মাস্ক পরায়, একদম পুরো চেহারা ডেকে দেয়। আমার শরীরে কোনো কাপড় রাখেনি তারা, একেবারে সব কাপড় খুলে ফেলে। তারপর যখন তাদের ডিসি আসে, আমি এটা বুঝলাম এভাবে যে কয়েকজন বলতেছে যে এই ডিসি আসছে, সবাই সাবধান হোক। আসার সাথে সাথে তারা একটা সাবধানতা ভাব পোষণ করলো, এটা আমি বুঝতে পারলাম। আসার পর বলতেছে তাকে এখনো বসে আসতো, তাকে শোয়াও। আমাকে শোয়ানো হলো নিচ্ছে,
তখন থেকে অত্যাচার শুরু, সম্ভবত লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে শুরুতে আমার না দুঃখিত, এর আগেই হচ্ছে আমাকে প্রস্রাব করানো হয়, যেটাতে আমার পুরো শরীরে শক লাগে। তখনই আমি মাটিতে পড়ে যাই আর কি, মাটি বলতে নিচে ফ্লোরে। তো দুই পাশে আমাকে এই হাত তো সোজা করতে পারছিল না, এই হাত এভাবে রেখে আর ওই হাত লম্বা করে পায়ে দুজন ধরেছিল। রুটি যেভাবে বেলুন দিয়ে বলে ঠিক ওইভাবে লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে তারা আমার এই নাভি থেকে একদম হাঁটু পর্যন্ত তারা খুব জোরে জোরে বলছিল এবং বলছিল যে তোর ব্যাপারে আমরা জেনেছি, তোর ক্যাম্পাস থেকে খবর দিয়েছে, তুই শিবির করিস, তুই জঙ্গি, তোর শিবিরের পদ কোন পদে আছিস, এমন। তো আমি বারবার তাদেরকে না করতে লাগলাম। আমার কান্না আসছিল, আমি কান্না করতে তারা আমাকে দেয়নি। যতবার আমি কান্নার আওয়াজ করেছি ততবারই আমার মুখে তারা থাপ্পড় মেরেছে, আর খুব বাজে বাজে আমার বাবা মা উঠিয়ে গালি দিয়েছে। তো যখন এবার টর্চার করা হচ্ছিল তখন এক পর্যায়ে একজন এসে আমার লজ্জাস্থানের অন্ডকোষে এসে জোরে জোরে আঘাত করছিল, লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে অথবা হাতের আঙুল দিয়ে। আমার একবারে দম বের হয়ে আসতেছিল ঠিক তখনটাতে, কিন্তু কোনো কান্না করতে পারতেছিলাম না, কান্না করলেই থাপ্পড় খেতাম, আমার এই পাশগুলো ফুলে গিয়েছিল। এটা শেষ হওয়ার পরে আমাকে আবার চিৎ করে শোয়াইছিল, তারপর আবার আমার অপোজিট পাশে ঠিক একইভাবে বেলুনের মতো রুটি যেভাবে বলে এভাবে বলছিল। আমার যখন একদম আর সহ্য হচ্ছিল না তখন তাদের কাছে অনেকভাবে ক্ষমা চাইতে লাগলাম। বারবার তারা আমাকে দিয়ে স্বীকার করাচ্ছিল এই মিথ্যাটা যে বল তুই শিবির করিস, এমন। যখন তারা এটা পারছিল না তখন শেষ পর্যন্ত বল তুই ছাত্রদল করিস। আমার এই হাতটা লম্বা করে তারা ধরে ধরে এই হাতের গিরাতে তারা লাঠি জাতীয় একটা বস্তু দিয়ে জোরে চাপ দিয়ে ধরে এবং স্বীকার করতে বলে তুই শিবির করিস, না তুই ছাত্রদল করিস। তোর পিছনে যারা ছিল সবাই শিবিরের ক্যাডার অথবা ছাত্রদলের ক্যাডার, এমন। আমার না একদম দম বার হয়ে আসছিল তখন, আমি তাদেরকে বুঝিয়ে শেষ করতে পারতেছিলাম না। এক পর্যায়ে তারা আমার মানিব্যাগ থেকে একটা কার্ড পায় যে আমি বিএনসিসির কর্পোরাল। আমি তাদেরকে আসলে বলেছিলাম যে আমি সামরিক মহড়ায় আমি অংশ নিয়েছিলাম, EX নবদিগন্ত যেটা ছিল। তখন তারা হঠাৎ করে বলে ওঠে যে তার শরীর অনেক শক্ত, সে জঙ্গি ট্রেনিং নিয়েছে। তখন আরও মারতে থাকে একদম, তখন বাড়ি দিতে থাকে বারবার আমার এইগুলোতে, এবং বলছিল বারবার যে তোর হাতটা আমি ভেঙে দেবো, এক হাত ছাত্রলীগ ভেঙেছে, আরেক হাত আমরা ভেঙে দেব। তো এমনটা আসলে ওটা আসলে আন্দাজ করতে পারবো না, তখনটা 2.5 ঘন্টার মতো চলছিল এই সময়টা। তো তখনও আমাকে কোনো কাপড় চোপড় পরায়নি, আর 2.5 ঘন্টা পরে তাদের একটা রুমে আমাকে নিয়ে যায়, সেখানে ঠিক একইভাবে আমাকে রেখে দেয়। পরবর্তীতে বিকাল 4:30টার দিকে ডিবি হারুনি হবে এসছে, আমি আন্দাজ করতে পারবো। সে এসে বলছে, জিজ্ঞেস করেছে সে কে। তখন একজন বলেছে জগন্নাথের সমন্বয়ক, বলেছে যে সম্ভবত বিকাল 4:30টার দিকে এসেছিল, কোনো একটা জায়গায় মার খেয়ে আসছে এবং তার সাথে একজন কনস্টেবল খুব গুরুতরভাবে আহত হয়েছে, এটা আমি শুনেছি, পাশের লোকজন আলোচনা করছিল। তখন সে এসে জিজ্ঞেস করেছে যে এটা কে। তখন পাশ থেকে একজন বলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক। তখন সে খুব খারাপ একটা গালিতে বলেছে তাকে এখনও জীবিত রাখেছিলেন, তাকে ক্রস ফায়ার দেওয়া হোক, তাকে ক্রস ফায়ার দেয়, এটা বলে সম্ভবত সে চলে যায়। রাত 7:30টার দিকে সম্ভবত রায়েরবাগে পুলিশদের খুব বেশি মারা হয়েছিল, তখন আমাকে আবার নিয়ে যাওয়া হয়। তখন আমার চোখ খোলা ছিল কিন্তু কাপড় চোপড় তখনও পরায়নি। আমার হাতে হ্যান্ডকাপ লাগানো হয়, এই বাঙা হাত খোলে 2 হাতে হ্যান্ডকাপ লাগানো হয়,
এবং হাঁটুর উপরে বসানো হয়। অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা বারবার সে আমার দিকে তেড়ে আসতেছিল হাতে তার শটগানটা নিয়ে, এবং খুব খারাপ খারাপ গালি দিয়ে, যেগুলো আমি উচ্চারণ করতে পারবো না, বলছিল যে পুরো ম্যাগাজিন তোর মাথায় উড়িয়ে দিব। সে মাঝখানে বলেছিল যে আমরা 10 লাখ সৈন্য বাংলাদেশে আছি, 10 লাখ যদি একসাথে বুলেট ছুরি তাহলে 10 লাখ বুলেট ছুড়বে, তোরা শিক্ষার্থী কয়জন, এই কথাটা বলেছিল। আরও অনেক কথা বলেছিল। আমার কাছে জানতে চেয়েছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আর কে কে আছে, এবং আমাকে মাঝখানে এটাও বলা হয়েছিল যে ইসলামিক স্টাডিজের কয়েকটা আরও ধরে আন, তাদেরকে ধরলে লাভ আছে, এরকম। তারা, আমি জানি না তারা জানতো কীভাবে আমি ডিপার্টমেন্ট ফার্স্ট বা রেজাল্টে ভালো, এটা জানতো কীভাবে আমি জানতাম না। এবং তারা আমাকে অনেক ভয়েস রেকর্ড শুনিয়েছে, যেটা আমি 15 তারিখ থেকে অন্যান্য সমন্বয়ক এবং ছাত্রদের সাথে কথা বলছিলাম, সেই ভয়েসগুলো শুনিয়েও আমাকে মেরেছে। আমার হাঁটুগুলোতে এমনভাবে মেরেছে যে আমি হাঁটুর উপরে বসতেও পারতেছিলাম না। তারা আমাকে কোনো খাবার দেয় নাই, আমি পানি চেয়েছিলাম, তারা আমাকে কোনো পানি দেয়নি। এই যতদিন বন্দি ছিল পুরো সময়টা? না, পুরো সময়টা না, যতক্ষণ পর্যন্ত তাদের কার্যালয়ে ছিলাম, রাত প্রায় 9:30 পর্যন্ত। তাদের কার্যালয় থেকে আপনাকে কোথায় নিয়ে যাওয়া? তাদের কার্যালয় থেকে ডিবির গারদেই নিয়ে গিয়েছিল। এখন সত্যিকারতে পানির পিপাসা আমার এত বেশি পেয়েছিল, কারণ ওই দিন শুক্রবার ছিল, আর সকালবেলা আমাদের রান্নাও হয়নি, আমরা খাবার দাবার করতে পারিনি একটু ঝামেলার কারণে। ওই দিন এমনিতেই হচ্ছে তাদের টর্চার, আরেকে হচ্ছে পেটে ক্ষুধা, আরেকে হচ্ছে প্রাণীর তৃষ্ণা, সব কিছু মিলিয়ে আমার বারবার মনে হচ্ছিল যে এত টর্চারের থেকে মরে যাওয়াই বেটার, বা নিজেকে ভেবে নিয়েছিলাম যে হয়তো আজকে আমাকে শেষ করে দিবে। যাই হোক, সেখান থেকে যখন ডিবির গারদে নিয়ে নেওয়া হয়েছিল, তখন ডিবির গারদে আমাকে রাত 2:30টার দিকে আমাকে উঠিয়ে নেওয়া হয় ডিবির গারদ থেকে, এবং এটা বলে দেওয়া হয়েছিল যে তোদের ক্রস ফায়ার দেওয়া হবে। এখন আমাদেরকে 4 জনকে নিয়ে যাওয়া হয়েছিল, 4 জনে আমরা ছাত্র ছিলাম। 4 জনকে নিয়ে আমাদের মোটামুটি তারা গান লোড করতে করতে বলছিল যে আজকে শেষ, তোরা যা দোয়া করার দোয়া চেয়ে নে, আজকে তোদের জীবন শেষ। তখন আসলে আর অন্য কিছু ভাবছিলাম না, তখন আসলে দোয়াই পাঠ করছিলাম, দোয়া করছিলাম যাতে বাবা মা ভালো থাকে। গাড়িতে উঠানো হয় এবং খুব বড় একটা স্কোয়াড দিয়ে তারা নিয়ে গেছিলো রমনা পার্কের যে শিশু পার্কটা ছিল, সেখানে নিয়ে আমাদেরকে 4 জনকে নামানো হয়। আমার হাতে এক ব্যাগ ককটেল, আর আমার পাশে যিনি ছিলেন তার হাতে 8টা পেট্রোল বোমা ধরিয়ে দেওয়া হয়েছিল। তারপর তারা সেগুলো ভিডিও করে, এবং ওইখানকার ফুলের দোকানদার 2 জনকে নিয়ে তারা তাদের থেকে সাক্ষ্য প্রমাণ নেয়। আমাদের হাতে হ্যান্ডকাপই ছিল তখনও। তো সেখানে তারা বেশ কয়েকটা ফায়ারও করে, সেখান থেকে আমাদের ফিরিয়ে আনা হয়। তারপর দিন যখন আদালতে উঠাবে, আমার 2 হাত ভাঙা ছিল তখন। আমি তাদেরকে কেঁদে কেঁদে বলছিলাম যে ভাই আমাকে ডাক্তারের কাছে যেভাবে হোক নিয়ে যাও, আমি আর এখানে টিকতে পারতেছি না। তখন কনস্টেবল বেলাল এসে বলতেছে যে তুই যদি দেখার যে তোর হাত ব্যথা, তাহলে তোকে আর পাঠানো হবে না, তোকে এখানেই রেখে দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে, পাশের কয়েকজন আমাকে বলছিল, ডিবির গাঁওতে যারা ছিল, যে তুমি যদি এভাবে ব্যথায় কাতরাও তাহলে তোমাকে রাজারবাগ পুলিশ লাইন হসপিটালে নিয়ে যাবে, সেখান থেকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু আদালতে উঠাবে না, তখন আবার তোমার জীবনের একটা হুমকি থাকবে। তখন তাকে বললাম যে না, আমি ভালো আছি, সুস্থ, আমাকে নিয়ে যাও। আমি তখন আমার 2 হাত, আমার যে এই হাত যেটাতে ঝুলিয়ে রেখেছিলাম, 2 হাত ওইটাতে এইভাবে ঝুলিয়ে রাখতাম ডিবির গাড়োতে যতদিন ছিলাম। তারা এখানে আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, সম্ভবত তারা এখানে আমাকে ইঞ্জেকশন দিয়েছে,
কারণ আমার চোখ বাঁধা ছিল, আমি বুঝতে পারিনি এখানে কি হয়েছে। পরবর্তীতে ডিবির কারণে আমার সাথে যারা ছিল অধিকাংশই তাদের আচরণ দেখে বলেছে যে সম্ভবত তোমাকে কোনো একটা কিছু তারা করেছে ইঞ্জেকশন দিয়ে। কি কি ধরনের ইনজেকশন হতে পারে? মাদক? ইঞ্জেকশনটা যখন দিয়েছে তখন প্রায় 2 মিনিট আমার শরীরটা কেঁপেছে। ইঞ্জেকশনটা কখন দিয়েছে? যখন আমার অন্ডকোষে তারা আঘাত করছিল, তার 10 থেকে 12 মিনিট পরে, যখন আমার পিছনের পাশটা তারা রুটির মতো বলছিল, তখন হচ্ছে এই জায়গাতে ইঞ্জেকশনের মতো কিছু একটা ফিল হয়েছিল। 2 মিনিট যাবৎ পুরো শরীর কেঁপেছে, প্রায় আধা ঘন্টা যাবৎ পুরো শরীর মারাত্মকভাবে ব্যথা করেছে। খিঁচুনির মতো? হ্যাঁ, খিঁচুনির মতো। দিন শেষে মরতে মরতে বেঁচেছি। অনেকবারই ভেবেছিলাম যে মরে যাচ্ছি শেষ, বেঁচে গেছি আর কি। যখন অন্ডকোষে আঘাত করছিল তখন, যখন হাতে চাপ দিয়ে ধরে রাখছিল তখন মনে হচ্ছিল দম বের হয়ে যাচ্ছে। যখন সন্ধ্যা 7:30টার দিকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মোস্তফা তার শটগানটা নিয়ে বারবার আসছিল তখন, যখন রাতের বেলায় রমনা পার্কে নিয়ে যাচ্ছিল ক্রস ফায়ার দিবে বলে, তখন রমনা পার্ক থেকে আপনাদেরকে পাঠিয়েছে কে? রমনা পার্ক থেকে রমনা পার্ক থেকে কোথায় নেওয়া হয় বা? রমনা পার্ক থেকে ডিবির গাড়িতে আবার ফিরিয়ে আনা হয় রিকভারি দিয়ে। এই বারবার না আমি মরে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল মরতে মরতে বেঁচেছি। তো সেখান থেকে আসলে আদালতে ওঠানোর পরে আদালতে আমার অ্যাডভোকেটকে বলেছিলাম যে এসব কিছু করেছে। অ্যাডভোকেট জাজকে বলেছিল, তারপরেও সে হয়তো তার উপর থেকে তাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সে আবারও 2 দিনের রিমান্ড দেয়। 2 দিনের রিমান্ডে আবার এসেছি। সেখানে যদিও কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো কিছু করেনি, আমার মোবাইলটা ছিল, তারা আমার মোবাইলটা মেরে দিয়েছে এবং সেই দায়া তারা আমার উপর চাপিয়েছে। তারা বলছিল যে তোর মোবাইল তুই ফেলে দিয়েছিস, কোথায় ফেলেছিস, এই বলে আমাকে মেরেছিল। আর মজার বিষয় কি, আমার যে নেক ব্যান্ডটা আমার ঘাড়ে ছিল, সেই নেক ব্যান্ডটা নিয়ে একজনের ডেস্কে রেখেছে, আমার মানিব্যাগ নিয়ে আরেকজনের ডেস্কে আরেকজনে রেখেছে। কিছু টাকা ছিল, বেশি না। কিন্তু তারা যে এমন হাইজ্যাকার হতে পারে, যখন একজন আমাকে জিজ্ঞাসাবাদের সময় জমা তালিকা লিখছে, তখন বলছিল যে তোর থেকে কি কি নেওয়া হয়েছে। তখন আমাদের আয়ুধ ছিল আর কি, রাহুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, সে ইনভেস্টিগেটিভ অফিসার আর কি আমার, সে জিজ্ঞেস করছিল। তখন আমি বলছিলাম আর কি আমার মোবাইল ছিল, আমার মানিব্যাগ ছিল আর নেক ব্যান্ডটা ছিল। তো সে বললো যে তোর কাছ থেকে তো আমরা কিছুই পাইনি। আর আমি আসলে কিছু বলছিলাম না, কারণ এরা যা বলে তাই আমাকে মেনে নিতে হবে, অলরেডি বুঝেই গেছি। তো আমি চুপচাপ। তো সে আমার চেহারা দেখে সে চিল্লান দিয়ে বলছিল যে এই কে, তার কোনো কিছু নিয়েছিস কি না। তখন একজন তার ডেস্ক থেকে মানে বের করছিল আর কি, বেশ কয়েকবার বলার পরে একজন তার ডেস্ক থেকে আমার নেক ব্যান্ডটা বের করে দিচ্ছিল, আর আরেকজন তার ডেস্ক থেকে আমার মানিব্যাগটা বের করে দিচ্ছিল। তো এতেই আমি নিশ্চিত আর কি তাদের মধ্যেই কেউ আমার মোবাইলটা মেরে দিয়েছে। দেশের একটা ডিটেকটিভ ব্রাঞ্চ, মানে সবার আস্থার জায়গার হওয়ার কথা ছিল। আমি একজন শিক্ষার্থী, একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি, সেখান থেকে নিয়ে গিয়ে আমার হাতে বোমা দিয়ে আমাকে রিকভারি দিবে, আমাকে এইভাবে টর্চার করবে। সাধারণ মানুষকে তারা কেমন টর্চার করতে পারে? আসলে তাদের উপর আমার আর মোটেও কোনো আস্থা নেই। পুলিশের উপর থেকে মানুষের বিশ্বাস এমনিতেই উঠে যায়নি।